প্রচারণা শুরু না হলেও নানা কৌশলে মাঠে ডাকসু নির্বাচনের প্রার্থীরা। সামাজিক মাধ্যমে হেনস্থার পাল্টাপাল্টি অভিযোগ, ছাত্রদল শিবিরের আচরণবিধি মেনে চলার আহ্বান। প্রচলিত নিয়মে ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। পিয়ারের দাবি তুলে নির্বাচন পেছাতে চেষ্টার অভিযোগ বিএনপির। শেখ হাসিনার বিচার হবেই বললেন মির্জা ফখরুল। বিজিবি ক্যাম্পের সামনে থেকে পাথর হরি লুটে অবাক জনপ্রশাসন সচিব। সিসি ক্যামেরার আওতায় আসছে সিলেটের সাদা পাথর। মোতায়েন করা হবে টুরিস্ট পুলিশ ও আনসার। এবং উদ্বোধনের পরদিনই অন্ধকারে মাওলানা ভাসানী সেতু। ৩০০ মিটার বৈদ্যুতিক তার চুরি, স্থানীয়দের ক্ষোভ। তদন্ত করে ব্যবস্থার আশ্বাস পুলিশের। প্রবাসের সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু না হলেও ভিন্ন কৌশলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি অপপ্রচারের অভিযোগ তুলেছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। শুক্রবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে জুমার নামাজ আদায় শেষে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। নামাজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। অভিযোগ করেন ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে অনলাইনে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা ডাকসু নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলেও তো সেই নোংরামি আমি করতে পারবো না। এবং এই যে নোংরামি যা হচ্ছে, এর এগেনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি, সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে। বিজয় একাত্তর হলে নামাজ আদায় করেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী SM ফরহাদ। পরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের বিরুদ্ধেও সাইবার বুলিং চলছে। ভিডিও তৈরি করে 50-এর অধিক ভিডিও তৈরি করছে, ব্যক্তি সাদিক কায়েমের পডকাস্ট তৈরি করা, ভিডিও তৈরি করা এবং তাকে নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে। ফজলুল হক মুসলিম হলে জুমার নামাজ আদায় শেষে কুশল বিনিময় করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদার। পরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আচরণবিধি লঙ্ঘনের পরও ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের। ছাত্রদল একজন প্রার্থী তানদিবারি হামিম, তিনি হচ্ছে সুস্পষ্ট যে বিধিবিধান আছে আচরণবিধি, তিনি সেটা লঙ্ঘন করেছেন। 30 জন মেম্বার নিয়ে সেখানে গেছেন, মুহুর্মুর করতারা দিয়ে আতঙ্কিত পরিবেশ তৈরি করেছেন। বিকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি পদপ্রার্থী ওমামা ফাতেমা। নির্বাচনের দিন বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রশাসনের এই ধরনের উদাসীনতার কারণে নির্বাচনের দিন এখানে লাইন জ্যামিং থেকে শুরু করে ভোট কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। শুক্রবার সকালে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন বাদ পড়া প্রার্থীরা। এ সময় নির্বাচনে অংশগ্রহণকারীদের আচরণবিধি নিয়েও সতর্ক করেন চিফ রিটার্নিং অফিসার। নির্বাচনী যে আচরণবিধি তারা এটা মেনে চলবে আমরা আশা করি। আপিলের পর পুনরায় যাচাই বাছাই করে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান চিফ রিটার্নিং অফিসার। ক্যান্ডিডেট শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে শিক্ষার্থী ঐক্য ফোরাম নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শুক্রবার বিকেল 4:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন জুলাই শহীদ নাফিসার মামা হজরত আলী। ভিপি পদে আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস পদে আবু তৌহিদ সিয়াম এবং এজিএস পদে জিয়াউদ্দিন আয়ান ও মালিহা নামলাহ লড়বেন। এর আগে বৃহস্পতিবার মনোনয়ন ফর্ম জমা শেষে সমন্বিত শিক্ষার্থী জোট নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। শিক্ষার্থী মোহাম্মদ হযরত আলীকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। গুমের জন্য দায়ী শেখ হাসিনা, তার বিচার এদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। বলেন, গুম, খুন, নির্যাতন মানবতার বিরুদ্ধে অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্যাতিত পরিবারের কান্না থামাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ আমলে গুমের শিকার কেউ কেউ শেখ হাসিনার পতনের পর ফিরে এলেও এখনও হদিস মেলেনি অনেকের। তাদের কি অবস্থা জানে না পরিবার। 15 বছর ধরা চলা গুম খুনের শিকারদের খোঁজে প্লাকার্ড আর ছবি হাতে পরিবারের সদস্যরা। 15টা বছর হয়ে গেছে আমার বাবার
এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি। আমি আমার সন্তানকে ফেরত চাই। আমি মরার আগে যেন আমার সন্তানের ডাক, মা ডাকটা শুনে মরতে পারি। শুক্রবার বিকেলে সংসদ ভবনের সামনে মায়ের ডাকের মানববন্ধন ও আলোকচিত্র প্রদর্শনীতে সহমর্মিতা জানাতে আসেন বিএনপি মহাসচিব। নিপীড়নের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম, তখন তার মেয়েটির বয়স মাত্র 6। তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে না। বলেন এখনো গুম খুনের শিকার পরিবারের কান্না থামাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। 15 বছর ধরে গুমের দায় শেখ হাসিনার দাবি করে বিএনপি মহাসচিব বলেন দেশের মাটিতেই তার বিচার হবে। হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসক পরিষদের আলোচনায় অংশ নিয়ে পিআর পদ্ধতিতে ভোটের দাবির সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না, এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে উত্তরখানে শাহ কবির মাজারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির 31 দফায় যারা আস্থা রাখবে তাদের সঙ্গেই জোট করতে প্রস্তুত দলটি। যুগপৎ আন্দোলনের শরিকদের পাশাপাশি অন্যদের সঙ্গেও জোট গঠনের ইঙ্গিত দিলেন শীর্ষ নেতারা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে মেধাবীদের পাঠশালা বানাতে চায় বিএনপির হাইকমান্ড। হাসান ওয়ালির প্রতিবেদন। রাজনীতির মাঠে নানা দাবি দেওয়ায় নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের অনড় অবস্থানে আস্থা রাখছে বিএনপি। দলটি এরই মধ্যে শুরু করেছে নির্বাচনী প্রস্তুতি। দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের শিকার দলটির নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন করলে দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে বিএনপি। ধারাবাহিক আন্দোলনের মধ্যেও একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও প্রশাসনের সহযোগিতায় রাতে ভোট করে পুনরায় ক্ষমতায় আসার অভিযোগ ওঠে আওয়ামী লীগের বিরুদ্ধে, যার ধারাবাহিকতায় 24 সালের দ্বাদশ জাতীয় নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি। তবে 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর নির্বাচনের দাবিতে সরব বিএনপি। সমমনদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তৃণমূলেও নির্বাচনী প্রস্তুতির বার্তা পৌঁছে দিয়েছে দলটির হাইকমান্ড। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বিএনপি। লক্ষ্য দায়বদ্ধ এবং জবাবদিহি সরকার গঠন। দলটির 31 দফায় যারা সমর্থন দেবে তাদের সঙ্গে জোট করতেও রাজি বিএনপি। নির্বাচনের টানেলে ঢুকে গেছে, তো এই স্বাভাবিকভাবে এখন তো সবাই নির্বাচনমুখী হবেই, এবং যেটা মানুষের প্রত্যাশা ছিল তারা তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে একটা দায়বদ্ধ জবাবদিহি সরকার থাকবে। যুগপৎ আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, ফ্যাসিস্ট বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে, তাদেরকে নিয়ে আমাদের আগামী দিনে 31 দফা যাদেরকে নিয়ে আমরা দিয়েছি, এবং এর সাথে যারা সমর্থন দেবে তাদেরকে আমরা স্বাগত জানাবো, অসুবিধা কিছু তো নাই। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে মেধাবীদের পাঠশালা বানাতে চায় বিএনপি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের শরিক ছাড়াও অন্যদের সঙ্গে হতে পারে জোট। ছাত্র গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, শহীদের যে আকাঙ্ক্ষা ছিল, সেটাকে বাস্তবায়ন করতে হবে। প্রায়োরিটি হচ্ছে যে আগামী জাতীয় সংসদ অবশ্যই মেধাবীদের পাঠশালা হতে হবে।
কারো কারো সাথে হয়তো আমাদের নির্বাচনে জোট হতেও পারে, তবে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আমরা নির্বাচন একসাথে করব, সেটা সিদ্ধান্ত আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে অনুযায়ী সার্বিক প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ অনুযায়ী ঐক্যের ভিত্তিতে জাতীয় নির্বাচনকে এগিয়ে নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সকালে কুমিল্লায় দলীয় সমাবেশ শেষে কথা বলেন তিনি। নির্বাচনের একটা সময়সীমা ঘোষণা করেছে, আমাদের কাছে প্রশ্ন করে হয়েছে যে উনি কি সেদিনই এরকম আরেকটি ঘোষণা দেওয়ার জন্য একদম এই জিনিসটি আমাদের ভিতরে সংখ্যা করেছে। আমরা আশা করি ভূমিকা জাতির কাছে ক্লারিফাই করবেন। মানুষের ভিতরে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে যদি সংখ্যা তৈরি হয়, তাহলে সেই নির্বাচনটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে কিনা। প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন। জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় কিনা তা জানতে সরকারকে গণভোট আয়োজনের আহ্বান জানান দলটির আমির সৈয়দ রেজাউল করিম। আর দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বিএনপির উদ্দেশ্যে বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে দক্ষিণপন্থীদের ভোট নিয়েই যেতে হবে। 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলন। ব্যানার প্লাকার্ড হাতে সমাবেশে ঢল নামে নেতাকর্মীদের। সমাবেশে উপস্থিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, যদি কেউ ক্ষমতায় যেতে চায় তবে দক্ষিণপন্থীদের ভোট নিয়েই যেতে হবে। ভাইদেরকে বলবো, আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন, সেই ভোটগুলি দক্ষিণপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। পিআর সিস্টেম নির্বাচন চাই, যাতে দ্বিতীয়বার ফ্যাসিস্ট এদেশে আর সৃষ্টি না হতে পারে। বিগত দিনের মতো প্রচলিত পদ্ধতিতে আর নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। এ সময় নির্বাচন পদ্ধতি নিয়ে গণভোট করার আহ্বান জানান তিনি। 15 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এই নির্বাচনের বাংলা দেখতে চাই। আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন, গণভোটের ব্যবস্থা করেন। সমাবেশে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। অধিকাংশ দল পিআরের পক্ষে, একটা দল বিরোধিতা করে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন আউটলেটগুলিতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈর শাসক ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছেন। এই প্রেক্ষাপটে কিছু গণমাধ্যম গত বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈর শাসকের একটি ভাষণ সম্প্রচার করেছে বলে জানানো হয় বিবৃতিতে। সেখানে শেখ হাসিনা মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এ ধরনের অপরাধমূলক প্রচার কর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে শেখ হাসিনার বক্তব্য ভবিষ্যতে কোনো গণমাধ্যম প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বিবৃতিতে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য বিশ্ব অনুদান কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। এ সময় তিনি আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্ক রোহিঙ্গা ইস্যু নিয়ে কনফারেন্স আয়োজনের উদ্যোগ নেয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। অ্যান্ড্রুজকে রোহিঙ্গাদের অনুদান বাড়াতে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। আগামী 25 আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্সে যোগ দিতে ঢাকা সফর করেছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের দূত।
এর উদ্বোধন করবেন ডক্টর ইউনুস। বিজিবি ক্যাম্পের সামনে থেকেই সিলেটের সাদা পাথর থেকে কিভাবে পাথর হরিলুট হলো এমন প্রশ্ন তুলেছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। শুক্রবার সকালে ভোলাগঞ্জ পরিদর্শনে গিয়ে তিনি জানান, সিলেটের পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশ ও আনসার ক্যাম্প বসানোর পরিকল্পনা চলছে। পুরো সাদা পাথরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। 30 গজ দূরেই রয়েছে বিজিবি ক্যাম্প। এরপরও ভোলাগঞ্জের সাদা পাথর থেকে হরিরুট পাথর, যা দেখে অনেকটাই হতবাক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। বিজিবি এত কাছে একটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি, সুন্দর একটা এখানে বানানো আছে, তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো দেখে যেটা মনে হচ্ছে ইটস মোর দ্যান লুট, এটা হরিলুট। শুক্রবার সকালে সাদা পাথর পরিদর্শনে ভোলাগঞ্জে যান নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম। তার সঙ্গে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সাদা পাথর পর্যটন স্পটকে 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ ও আনসার ক্যাম্প স্থাপনের পরিকল্পনা চলছে বলে জানান তারা। ট্যুরিস্ট পুলিশের একটা ক্যাম্প এখানে আমরা করার চিন্তা করতেছি, তারপরে আমাদের ব্যাটালিয়ন আনসার একটা ক্যাম্প এখানে করার চিন্তা করতেছি। অল্প সময়ের মধ্যে আমরা এটাকে পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্স আওতায় নিয়ে আসবো, ক্যামেরা দিয়ে হোক বা যাবি হোক এটা আমরা নিয়ে আসবো এবং আমাদের লোকজন থাকবে এখানে, 24 ঘন্টা ডিউটি থাকবে। এটা প্রাকৃতিকভাবে যেটা আসলে এখানে সাজানো হয় সেটা তো আসলে মানুষের পক্ষে সম্ভব না। চেষ্টা করছি যে এই পাথরগুলিকে শুধু ফিরিয়ে এনে ওর সৌন্দর্য কিছু রাখা যায় কিনা। এদিকে সাদা পাথর পুনরায় আগের জায়গায় ফিরিয়ে দিতে সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকের কাজের প্রশংসা করে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। প্রশাসন ভাই আছে, তার সাথে সতর্কতা যাতে এখান থেকে একটা পাথর আর এদিক সেদিক না হোক। এই উদ্যোগ আসলে অনেক ভালো লাগতেছে, আর এই সবকিছুর পরে পরিবেশও আগের চাইতে ভালো হইতেছে। এছাড়া সিলেটের সব পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। উদ্বোধনের পরদিনই অন্ধকারে তিস্তা নদীর উপর নির্মিত মৌলানা ভাসানী সেতু চুরি হয়ে গেছে সেতুর 300 মিটার বৈদ্যুতিক কেবল। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। উদ্বোধনের পরদিনই মৌলানা ভাসানী সেতুতে ঘটে গেল ইলাহি কাণ্ড। বৈদ্যুতিক কেবল চুরি হয়, রাতে জ্বলছে না আলোকবাতি। বৃহস্পতিবার রাতে প্রায় 310 মিটার বৈদ্যুতিক কেবল চুরির বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে সেতুতে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে এলজিইটি ও বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা সেতু এলাকা পরিদর্শন করেন। এ সময় হরিপুর প্রান্তের সংযোগ সড়কের দুপাশের 6টি ল্যাম্পপোস্টের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন কেটে চুরির বিষয়টি দেখতে পান। আমরা চেক করে দেখছি যে বাতি ঠিক আছে, তখন আমরা ওটা নিশ্চিত দেখি, খুঁড়িয়ে দেখি যে তার নাই। এদিকে বৈদ্যুতিক কেবল চুরির খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সেতু পেলাম কিন্তু লাইট পেলাম না। এই সেতু থেকে যারা তারটা চুরি করছে তাদের যথাযোগ্য বিচার হওয়া দরকার। লাইট না থাকার কারণে খুব বিভ্রান্তি হচ্ছি আমরা। তো দ্রুত সম্ভব লাইনটা ক্লিয়ার করলে জনগণ একটু সুবিধা পাবে আর। নতুন কেবল ঢাকা থেকে এনে সংযোগ দেওয়ার পর আবার বিদ্যুৎ সচল করা হবে। পুলিশ বলছে তদন্ত করে জড়িতদের আনা হবে আইনের আওতায়। গত 20 আগস্ট গাইবান্ধা কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের মৌলানা ভাসানী সেতু উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এলজিইডির বাস্তবায়নে 1490 মিটার সেতু নির্মাণে ব্যয় হয় 925 কোটি টাকা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। ভোলার সংবাদ সংগ্রহ করতে গেলে সময় টেলিভিশনের রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও চিত্র সাংবাদিক উৎপল দেবনাথের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় ক্যামেরাও। ভুক্তভোগীরা জানান, শুক্রবার দুপুরে তথ্য সংগ্রহের জন্য তারা দৌলত খান উপজেলার ভবানীপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের কাজীবাড়ি যান। ক্যামেরা নিয়ে বাড়িতে প্রবেশ করায় স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা কাজী রাসেলের নেতৃত্বে 15 থেকে 20 জন তাদের উপর হামলা চালায়। এ সময় 2 জনকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয় তারা। প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রেখে তাদের ভিডিও ধারণ করে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় দৌলত খান থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ, আর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির।
আমরা বাড়িতে প্রবেশের পথেই কাজী রাসেলের নেতৃত্বে কয়েকজন আমাদের উপরে হামলা চালায়। আমরা কেন সেই বাড়িতে ক্যামেরা নিয়ে ঢুকলাম, তো আমার ক্যামেরাম্যানের হাত থেকে সে ক্যামেরা ছিনিয়ে নেয়, আমাদের কাছ থেকে ক্যামেরা, মাইক, মোবাইল সব কিছু ছিনিয়ে নিয়ে আমাদেরকে সেখান থেকে ঠেলা ধাক্কা দিয়ে এনে রাস্তার উপরে প্রায় 20-25 মিনিট অবরুদ্ধ করে রাখি। আমরা সবাই বলবো, ঘটনাটা জানবো, দেখবো এটা সত্যি কিনা। যদি সত্যি হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক নাসির হোসেন লিটন ভাই থানায় আসছেন, উনি এ বিষয়ে একটি জিডি করেছেন। জিডি আমরা তদন্তাধীন আছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গুর প্রকোপ, বরং থেমে থেমে বৃষ্টির প্রভাবে বাড়ছে এডিসের প্রজনন। এতে হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের। কীটতত্ত্ববিদদের মতে এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। বিস্তারিত শাহিন আলমের রিপোর্টে। শরতের আকাশে কখনো ঝলমলে রোদ, আবার কখনো মেঘের ঘনঘটা। অল্প বৃষ্টিতে রাস্তার ধারে বা ছাদের টবসহ বিভিন্ন স্থানে জমে যায় পানি, আর সেখানেই এডিস মশার লার্ভার উৎপত্তি। তাই বছরের এই সময়টিতে সারা দেশে পাল্লা দিয়ে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। তারা বলছেন জ্বরের সঙ্গে অনুভূত হচ্ছে প্রচন্ড ব্যথা, কারো কারো ফুলে যাচ্ছে শরীরের বিভিন্ন অংশ। মাথা ব্যথা ছিল, পেটের মধ্যে আপনার পীড়া দিত, ক্লান্তি, অবসাদ যেটা বলে ওইটা ছিলাম। আর ব্যথা মানে উঠতেই না বইতেই না। জ্বর হয়েছে তখন আমার হাত পাও কামড়াইতো, চাবাইতো, মানে ডায়াবেটিসটাও বেড়ে গেছিল, শরীরে জ্বালা পোড়া করছিল। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে জানা যায়, গত 8 মাসে প্রায় 27,000-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এডিসের লার্ভা ধ্বংসে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন কীটতত্ত্ববিদ। মানুষের সম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র সরকার একা এডিস মশা বা ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমাদের সকলের সম্মিলিত প্রয়াসই লাগবে। মৃত্যু ঝুঁকি কমাতে ডেঙ্গু আক্রান্ত শিশু ও বয়োজ্যেষ্ঠদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকের। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। 7 কলেজ নিয়ে গঠিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 3টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় 7টি কলেজের নিজ নিজ ক্যাম্পাসে। মানসম্পন্ন প্রশ্নপত্র হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরিদর্শনে এসে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক AKM ইলিয়াস বলেন, নতুন বিশ্ববিদ্যালয় নতুন সম্ভাবনার পথ তৈরি করবে। নানা আন্দোলন সংগ্রামের পর সরকারি 7 কলেজ নিয়ে গঠিত হয় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিকেলে নিজ নিজ কলেজ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়টির অধ্যায়। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। জানা যায়, 2 অনুষদে 4,498টি আসনের বিপরীতে আবেদন পড়েছে 24,094টি। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়াই করেন 6 জন শিক্ষার্থী। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় যেন দ্বিতীয় দাবি হয়, সারা বাংলাদেশের ভিতরে যেন একটা প্রভাবিত একটা বিশ্ববিদ্যালয় থাকে, এটাই আশাবাদ থাকবো। ইংলিশ একদম ইজি করছে, কিন্তু বাংলা ব্যাকরণ এত দিচ্ছে, ঠিক আছে, বলার মতো না। নেগেটিভ মার্কের কারণেই দেখা যায় অনেকে আমরা পিছায় পড়বো। রুলার রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করার সুযোগ দিয়েছিল, তখন সময়টা আমরা হচ্ছে 5 মিনিটের চেয়ে কম ছিল, তো এই জন্য আমরা ওই পরীক্ষার টাইমের ভিতরে ব্যাকআপ দেওয়া লাগছিল। মানসম্পন্ন প্রশ্নপত্রে নতুন বিশ্ববিদ্যালয়ে আলোর সন্ধান দেখছেন শিক্ষার্থীরা। পরীক্ষার প্রশ্নপত্র মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, প্রিভিয়াস কোনো কোশ্চেন রিপিট হয় নাই। এদিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে পরীক্ষা পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়টির অন্তর্বর্তী প্রশাসক AKM ইলিয়াস। বলেন, নতুন এই বিশ্ববিদ্যালয় ইতিহাস সৃষ্টি করবে। যেহেতু বিগিনিংটা খুব সুন্দর হলো, এটা চলবে খুব সুন্দরভাবে, আশা করি আমরা ইনশাআল্লাহ। নতুন একটা আকাঙ্ক্ষা নিয়ে, প্রত্যাশা ধারণ করে এটা এগিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করে দেখাবো যে আমরা যেটা আশা করেছিলাম, যে প্রত্যাশা করেছিলাম, এটা সঠিক ছিল। আমাদের যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়ে আমরা চেষ্টা করছি যাতে এটাকে একটা সুন্দর শুভ সূচনা হয়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করি ছাত্ররা এটাতে উপকৃত হবে। ভর্তি পরীক্ষায় MCQ পদ্ধতিতে 100 নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হলো দ্বিতীয় ন্যাশনাল মেডি কার্নিভাল কালচারাল আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ফেস্ট। অনুষ্ঠানে দেশের 35টির বেশি মেডিকেল কলেজের 4 শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শুক্রবার ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে AFMC কার্নিভাল ক্লাবের আয়োজনে মেডিকেল কুইজ, স্পেলিং, অ্যানাটমিক্যাল ড্রয়িং এবং মেডিকেল ডায়াগনোসিস সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও ছিল আর্ট এবং ফটোগ্রাফি এক্সিবিশন, কবিতা ও বিতর্ক প্রতিযোগিতা। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মাসুদুল আলম মজুমদারের সার্বিক সহযোগিতায় এবং শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। সবজি, মাছ ও মুরগি কোথাও নেই স্বস্তি। দামের উত্তাপে পড়ছে ক্রেতার হাত। দাম বৃদ্ধির পেছনে বিক্রেতারা দায়ী করছেন বৃষ্টি ও সরবরাহ সংকটকে। দামের উত্তাপে পুড়ছে সবজির বাজার। ঝিঙা, চিচিঙ্গা, পটল, কাঁকরোল, ঢেঁড়স সহ প্রায় সব সবজি বিক্রি হচ্ছে ৮০ টাকার ওপরে। রাজধানীর কারওয়ান বাজারে টমেটো ১৬০ থেকে ১৭০ আর কাঁচামরিচ ১৪০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতার নাগালের ভেতরে আছে শুধু পেঁপে ও কচুমুখির দাম। দাম বৃদ্ধির জন্য বৃষ্টি ও সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। যারা আগে ১ কেজি কিনতো তারা এখন হাফ কেজি কিনে। পানি থাকার কারণে সব সবজির দাম বেশি, সব মানুষেরই একটু কষ্টদায়কই চলতেছে। এদিকে বরফ দিয়েও ঠেকানো যাচ্ছে না মাছের বাজারের আগুন। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকায়। ৮০০ থেকে ৯০০ গ্রামের দর ২০০০ টাকা। সপ্তাহ ব্যবধানে অন্যান্য মাছের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। সব জায়গা দেখছি কোথায় কম দামে পাওয়া যায়। ইলিশ মাছ আগুন ধরছে। গত সপ্তাহে 1 কেজি মাছ বেচছে ২২০০, এই সপ্তাহে বেচতেছি ২৪০০ টাকা। মাছ একবার নদীতে কম একবারে। স্বস্তি নেই মুরগির দামেও। ১০ টাকা বেড়ে কেজি প্রতি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। ২০ টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৪০ টাকায়। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের চিংড়ি চাষিদের নতুন করে আসার আলো দেখাচ্ছে চকরিয়া রামপুরা চিংড়ি এস্টেট। সাস্টেইনেবল কোস্টাল এবং মেরিন প্রকল্পের আওতায় ৭,০০০ একর উন্নয়ন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। মৎস্য অধিদপ্তর বলছে, অবকাঠামো উন্নয়নের ফলে এই এস্টেট থেকে চিংড়ি চাষ বাড়বে প্রায় ৩ গুণ। আর চিংড়ি সিটি প্রকল্পের কাজ শেষ হলে চিংড়ি শিল্পের নতুন যুগের সূচনা করবে বাংলাদেশ। কক্সবাজারের চকরিয়ার রামপুরায় ৭,০০০ একর সরকারি চিংড়ি প্রকল্প। স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে এবং চিংড়ি রপ্তানি বৃদ্ধিতে প্রায় ৫ দশক আগে এই এস্টেটে চিংড়ি চাষ শুরু হয়। দুর্গম এই চিংড়ি এস্টেট দীর্ঘদিন সংস্কারের অভাবে আধুনিক চিংড়ি চাষে অনুপযোগী হয়ে পড়ে। সংস্কারে এগিয়ে আসে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের টাকায় ২০১৮ সালে সাস্টেইনেবল কোস্টাল এবং মেরিন প্রকল্পের আওতায় এই চিংড়ি এস্টেটের উন্নয়ন কাজ শুরু করে মৎস্য অধিদপ্তর। বাস্তবায়ন কঠিন, পদে পদে নানা প্রতিকূলতা দেখে একসময় এ প্রকল্পের অর্থ ফেরত নেয়ারও মনোভাব দেখায় বিশ্বব্যাংক। কিন্তু হার মানতে নারাজ প্রকল্প সংশ্লিষ্টরা। নানা চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা সত্ত্বেও এস্টেট প্রকল্পের সুরক্ষায় ৬০ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণ শেষ হয়েছে খাল খনন কাজও। পানি ব্যবস্থাপনায় ২৩টি স্লুইস গেটের কাজও শেষ হয়েছে প্রায় ৮০%। সব মিলিয়ে পুরো প্রকল্প এখন দৃশ্যমান। মন্ত্রণালয় সচিব মহোদয় এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি টিম এসে আমাদের কাজটা করতে পারবো না সেটা তারা জানাইছিল। তো আমি সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে কাজটা সম্পূর্ণ করতে পারছি সঠিক টাইমে, ডিউ টাইমের। কস্টিংয়ের কথা ভাবি নেই, শুধু কাজটা ওয়ার্ল্ড ব্যাংককে দেখাইছি যে কাজটা শেষ করছি। অত্র এলাকায় কোনো উঁচু জায়গা নেই, এরকম মাঝে মাঝে এমন উঁচু হয়ে গেছে, মানে পানির ফ্লো হয়ে আমাদের যানবাহনগুলো নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তারপরও আমরা কোনোভাবেই কোনো কাজ থেমে যায় নাই। চিংড়ি চাষিদের উন্নত চাষ পদ্ধতি হাতে কলমে শেখাতে এ প্রকল্পে রয়েছে ৪টি নার্সারি, করা হয়েছে ১৩টি গ্রে আউট পুনর্খনন। এছাড়া প্রকল্প রক্ষণাবেক্ষণে রয়েছে অফিস ভবন সহ আনুষঙ্গিক অবকাঠামো, যার কাজও শেষ প্রায় ৯৫%। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, উন্নয়ন কাজের ফলে এই প্রকল্পে চিংড়ি চাষ বাড়বে প্রায় ৩ গুণ। আর চিংড়ি সিটি প্রকল্পের কাজ শেষ হলে এই শিল্পের নতুন যুগের সূচনা হবে। এর মাধ্যমে আমাদের ৭,০০০ একরের চিংড়ি উৎপাদন আমরা প্রায় ৩ গুণ উৎপাদন এখান থেকে পাবো আশা করছি। এবং এটা যদি শুধু পরবর্তীতে এই উৎপাদনটা আমাদের আশা করি এটা রপ্তানি চেইনে এটা যাবে। এই যে ৭,০০০ একর চিংড়ি এস্টেট প্লাস এর সারাউন্ডিংয়ে আরও ২১,০০০ চিংড়ি চাষ এলাকা রয়েছে, এই ২৮,০০০ চিংড়ি চাষ এলাকা নিয়ে আমরা একটি
মাস্টার প্ল্যান এই প্রকল্পের আওতায় তৈরি করা হচ্ছে, যেটি 30 বছরে বাস্তবায়ন করা হবে এবং এর মাধ্যমে আমরা বার্ষিক 1,25,000 মেট্রিক টন আরও চিংড়ি উৎপাদন করতে পারব। তারা বলছেন অক্টোবরে শেষ হবে পুরো প্রকল্পের কাজ। এর ফলে টেকসই উন্নয়ন ঘটবে দেশের উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য খাতে। আফজাল হোসেন, সময় সংবাদ, কক্সবাজার। সরকারি অর্থ অপচয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংকে গ্রেফতার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে 2023 সালের সেপ্টেম্বরে লন্ডন সফরে গিয়েছিলেন রনিল বিক্রমাসিং ও তার স্ত্রী। সফরের সময় সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ ওঠায় বেশ কিছুদিন ধরে তাদের বিরুদ্ধে তদন্ত চলছিল। স্থানীয় সময় শুক্রবার সকালে বিক্রমাসিং নিজেই কলম্বোর আর্থিক অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দিতে গিয়েছিলেন। সেখানেই তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতির মামলায় প্রায় $500 মিলিয়ন জরিমানা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। জরিমানাকে অতিরিক্ত আখ্যা দিয়ে বাতিল করলেও ট্রাম্পের বিরুদ্ধে দেয়া দণ্ড বহাল রেখেছেন নিউ ইয়র্কের আপিল আদালত। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। 3 বছর ধরে চলা জালিয়াতি মামলায় অবশেষে জরিমানা থেকে অব্যাহতি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রায় $500 মিলিয়ন জরিমানা বাতিল করেছেন নিউ ইয়র্কের আপিল আদালত। অতিরিক্ত আখ্যা দিয়ে আপিল আদালত ট্রাম্পের জরিমানা বাতিল করলেও তার বিরুদ্ধে আগের দেয়া দণ্ড বহাল রেখেছেন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা রয়েছে। আপিল আদালতের রায়কে ভুয়া মামলার বিরুদ্ধে বড় জয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ছেলে ডন জুনিয়র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, 2024 সালের নির্বাচনকে প্রভাবিত করতেই ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল, যা ছিল একটি অপচেষ্টা। আরও লেখেন, বাম ঘেঁষা নিউ ইয়র্কের আপিল আদালতও এতে একমত হয়েছেন। অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস 2022 সালে ট্রাম্প ও তার প্রাপ্তবয়স্ক সন্তানদের এবং ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে একটি সুস্পষ্ট দেওয়ানি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, তারা বেআইনিভাবে সম্পদের মূল্য বাড়িয়ে দেখিয়েছেন এবং সম্পত্তির মান জালিয়াতি করে ব্যাংক ঋণ ও বীমার সুবিধা আদায় করেছেন। 2024 সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প যখন হোয়াইট হাউস পুনরুদ্ধারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তখন বিচারক আর্থার গরন ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে $354 মিলিয়ন জরিমানা করেন। সেই সঙ্গে 3 বছরের জন্য তাকে ব্যবসা পরিচালনা থেকে নিষিদ্ধ করা হয়। এতদিনে সেই জরিমানাই বেড়ে প্রায় $500 মিলিয়ন হয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। কলকাতায় তৃণমূলকে এক হাত নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি প্রকল্পের উদ্বোধনের সময় তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ যদি বাঁচতে চায় তবে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। এছাড়া কেন্দ্রের দেয়া অনুদানের টাকা তৃণমূল নিজেদের দলের ক্যাডারদের পেছনে খরচ করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে নরেন্দ্র মোদীর এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। শুক্রবার সরকারি প্রকল্প উদ্বোধনে ভারতের কলকাতার দমদমে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় ক্ষমতাসীন তৃণমূলকে এক হাত নেন তিনি। বলেন, পশ্চিমবঙ্গ উন্নত হবে কেবল তখনই যখন বিজেপি ক্ষমতায় আসবে। তার দাবি, আসাম ও ত্রিপুরায় বিজেপি শাসনে উন্নয়ন হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে। কেন্দ্র থেকে টাকা পাঠানো হলেও সেই টাকা খরচ হচ্ছে তৃণমূলের ক্যাডারদের পেছনে। এদিন মোদী বলেন, রাজ্যের শাসক দল ভোটের রাজনীতি করে বলেই অনুপ্রবেশকারীদের বাঁচাতে চায়। বিজেপি সরকার দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ। মমতার কয়েকজন মন্ত্রী জেলে যাওয়া নিয়েও তোপ দাগেন প্রধানমন্ত্রী। প্রশ্ন তোলেন, সাধারণ কর্মচারী জেলে গেলে চাকরি যায়, তাহলে মন্ত্রী প্রধানমন্ত্রীরা জেলে থেকেও কিভাবে সরকার চালাবেন? जनता तक सारी योजनाओं का लाभ पहुंचाने के लिए जरूरी है कि यहां पश्चिम बंगाल में भाजपा सरकार होनी चाहिए। তবে নরেন্দ্র মোদীর এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলটির দাবি, মেট্রো রেলের উদ্বোধন করতে এসেছেন প্রধানমন্ত্রী মোদী, কিন্তু এই প্রকল্পের রূপকার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কাঁচের ঘরে বসে ঢিল ছুড়লেন। তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলি তুলেছে, প্রশ্নগুলি তুলেছে, একটা উত্তর দিতে পারেননি। এদিন কলকাতা, শিয়ালদা, হাওড়া সহ কয়েকটি এলাকার সঙ্গে মেট্রো সংযোগ জুড়ে দেওয়ার জন্য প্রায় 14 কিলোমিটার মেট্রো লাইনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে 1200 কোটি টাকায় তৈরি 6 লেনের কোনা এক্সপ্রেসওয়েরও উদ্বোধন করেন তিনি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। চমক রেখেই এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি। দীর্ঘদিন পর ফিরছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও নাইম শেখ। 4 জনের স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারকে। লিটন দাসকে অধিনায়ক রেখে ঘোষিত 16 সদস্যের স্কোয়াডই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষ সিরিজে। মেগা ইভেন্টের আগে স্কোয়াড ঘোষণা নিয়ে নাটকের চিরায়ত রীতি ভাঙল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এশিয়া কাপের স্কোয়াড জমা দেওয়ার দিনই কোনো লুকোচুরি না করে জানিয়ে দিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে কাদের নিয়ে লড়বে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন 16 সদস্যের দলে আছে চমক। শুধু নামে বড় ক্রিকেটার হলেই রাখতে হবে এমন মুখস্থ তত্ত্ব থেকেও সরে এসেছে নির্বাচক প্যানেল। গুরুত্ব দেওয়া হয়েছে টি-20 পারফরম্যান্সকে। বাদ পড়াদের তালিকায় রয়েছে একাধিক বড় নাম। কিছুদিন আগেও 3 ফরম্যাটে দলকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্তকে রাখা হয়নি এশিয়া কাপ দলে। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের স্কোয়াডেও ছিলেন না তিনি। তবে পাকিস্তান সিরিজে থাকলেও ওই সিরিজ ও টপ এন্ড টি-20-র টানা ব্যাটিং ব্যর্থতায় বাদ পড়েছেন নাইম শেখও। এদিকে এশিয়া কাপের মূল দলে ঠাঁই হয়নি মেহেদী হাসান মিরাজেরও। তবে স্ট্যান্ড বাই তালিকায় আছেন ওয়ানডে ক্যাপ্টেন। স্ট্যান্ড বাই লিস্টে আছেন সৌম্য সরকার, হাসান মাহমুদ ও তানভীর ইসলামও। দীর্ঘদিন ধরেই যেখানে সুযোগ পাচ্ছেন পারফর্ম করছেন নুরুল হাসান সোহান। ঘরোয়া লিগ বা ফ্র্যাঞ্চাইজি আসরে রান করছেন, নেতৃত্ব দিয়েও কুড়িয়েছেন প্রশংসা। সবশেষ 2022 টি-20 বিশ্বকাপে সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলে খেলেছিলেন। আরও একটা টি-20 মেগা ইভেন্টে ফিরছেন লাল সবুজের ডেরায়। গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল ফিরিয়েছে সাইফ হাসানকেও। সবশেষ 2023 এশিয়ান গেমসে জাতীয় দলের ব্যানারে খেলেছেন সাইফ। ক্যারিয়ারে মাত্র 5টা আন্তর্জাতিক টি-20 খেলা ব্যাটারের সাম্প্রতিক পারফরম্যান্স আহামরি নয়, তবে রয়েছে বেশ কিছু ভালো ইনিংস। 16 সদস্যের এই দলটাই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে। সিলেটে 30 আগস্ট শুরু হবে সিরিজ, বাকি 2 ম্যাচ 1 ও 3 সেপ্টেম্বর। আর আবুধাবিতে 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন। গ্রুপের অন্য 2 প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। কারণে নারী বিশ্বকাপের ম্যাচগুলোতে এসেছে বড়সড় পরিবর্তন, যার প্রভাব পড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দলের উপরও। পূর্বসূচি অনুযায়ী গ্রুপ পর্বের ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি আয়োজিত হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। তবে সেই ম্যাচটি এখন পরিবর্তিত হয়ে অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। পরিবর্তন হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে জ্যোতিদের ম্যাচের ভেন্যুও। কলম্বোতে আয়োজিত হওয়ার কথা থাকলেও সেই ম্যাচটি এখন হবে মুম্বাইতে। এছাড়া বিশাখাপত্তমে অনুষ্ঠিত হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দলের ম্যাচ এখন আয়োজিত হবে গুয়াহাটিতে। ভেন্যু পরিবর্তনের কারণে ভ্রমণের অতিরিক্ত ঝামেলা পোহাতে হচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। পূর্বসূচি অনুযায়ী কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর ভারতে ফিরে আবারও শ্রীলঙ্কায় যেতে হতো জ্যোতিদের। তবে নতুন সূচি অনুযায়ী সেই ঝামেলায় পড়তে হচ্ছে না নারী দলকে। তবে বিশ্বকাপের মতো আসরের আগে নারী দলের প্রস্তুতি নিয়ে হয়েছে বেশ সমালোচনা। প্রস্তুতির অনেকটা ঘাটতি নিয়ে নারী বিশ্বকাপ খেলতে যাবে নিগার সুলতানা জ্যোতিরা। বিকেএসপিতে যুবাদের সঙ্গে সবশেষ 2 প্রস্তুতি ম্যাচে হেরেছে জ্যোতির দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।